মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণী। প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। অধ্যায় 5 ভারত এর দুটি ভাগ। প্রথমে প্রশাসনিক বিভাগ এর অনুশীলনীগুলি দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। উত্তর হবে বি, জম্মু ও কাশ্মীর। প্রশ্ন 2, জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? উত্তর হবে বি, কারেওয়া। প্রশ্ন 3, শিবালিক ও অবহিমালয়ের মধ্যের উপত্যকাকে বলে? উত্তর হবে ডি, দুন। প্রশ্ন 4, গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। উত্তর হবে বি, এলাহাবাদ। প্রশ্ন 5, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি? উত্তর হবে বি, নর্মদা। প্রশ্ন 6, কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? উত্তর হবে ডি, তামিলনাড়ু। প্রশ্ন 7, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়? উত্তর হবে এ, কেরলে। প্রশ্ন 8, নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর? উত্তর হবে সি, ল্যাটেরাইট। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, শ্রীলঙ্কা ভারতের সীমানায় সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল ভাঙ্গার। উত্তর হবে সত্য। প্রশ্ন 3, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, বিহার ও ছত্তিশগড়ে চিরহরিৎ বনভূমি দেখা যায়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 6, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হল পলঘাট। উত্তর হবে সত্য। প্রশ্ন 7, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হল রেঙ্গুর। উত্তর হবে সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় হল ড্যাশ। শূন্যস্থানে বসবে আধি। প্রশ্ন 2, অরুণাচলে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে সিংহং ও দিহং নামে পরিচিত। প্রশ্ন 3, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি। শূন্যস্থানে বসবে অলকানন্দা। প্রশ্ন 4, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হল ড্যাশ। শূন্যস্থানে বসবে হায়দ্রাবাদ। প্রশ্ন 5, ড্যাশ রাজ্যে ভারতে সর্বাধিক বন্যা হয়। উত্তর হবে আসাম বা অসম রাজ্যে। প্রশ্ন 6, লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হল ড্যাশ। শূন্যস্থানে বসবে ল্যাটেরাইট। প্রশ্ন 7, শ্বাসমূল দেখা যায় ড্যাশ অরণ্যের উদ্ভিদে। উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে। শূন্যস্থানে বসবে ম্যানগ্রোভ। 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, তাল কি? উত্তর হবে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে, যেমন নৈনিতাল, সাততাল, হিমতাল ইত্যাদি। প্রশ্ন 2, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? উত্তর হবে 9টি। প্রশ্ন 3, ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয়? এর উত্তর হবে ঢাকা শহরে সংগঠিত হয়। প্রশ্ন 4, কেরালা উপকূলের বাড়িয়ালির নাম কি? এর উত্তর হবে টেরিস। প্রশ্ন 5, কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটিতে। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নমান 2। প্রশ্ন 1, মরুস্থলী কি? এর উত্তর হবে থর মরুভূমির হামাদার পশ্চিমে শুধুই বালিগঠিত শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল হল মরুস্থলী। প্রশ্ন 2, কচ্ছের রণ কি? এর উত্তর হবে কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হল কচ্ছের রণ। কচ্ছ শব্দের অর্থ হল জলময় দেশ। উত্তরের অংশ হল বৃহৎ কচ্ছের রণ এবং দক্ষিণের পূর্বের
অংশ হলো ক্ষুদ্র কচ্ছের রণ। অঞ্চলটি নিচু হয়, বর্ষাকালে প্রবল জোয়ারে সমুদ্রের জল ঢুকে পড়ে এটি সৃষ্টি হয়। বর্ষাকালে এটি লবণাক্ত কর্দময়, কিন্তু বাকি সময় শুষ্ক। এখানেই রয়েছে পৃথিবীর একমাত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রশ্ন 3, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এর উত্তর হবে শীতকালে ভূমধ্য সাগর থেকে আগত দুর্বল ঘূর্ণাবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে মাঝে মাঝে এক নাগাড়ে 2-3 দিন হালকা ঝিরঝিরে বৃষ্টি ও জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। এটি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমের ঝামেলা নামে পরিচিত। প্রশ্ন 4, দুন বলতে কী বোঝায়? এর উত্তর হবে শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ গঠন করে এবং তা পলি বালি নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে শিবালিক অংশ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, যেমন দেরাদুন, কোটা, পাটলি, চৌবঙ্গা ইত্যাদি। প্রশ্ন 5, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? এর উত্তর হবে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য হলো 1, বর্ষায় নদী, নালা, পুকুর, জলাশয়ের পৃষ্ঠ জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুর জন্য জল সংরক্ষণ, এবং 2, ভৌম জলের ভাণ্ডার বৃদ্ধি। প্রশ্ন 6, ধাপ চাষের গুরুত্ব কী? এর উত্তর হবে পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। তবে এই ধাপ তৈরিতে কারিগরি জ্ঞানের প্রয়োজন। ধাপ বিভিন্ন প্রকার হয়: 1, বেঞ্চ সোপান, 2, পর্যায়িত সোপান, 3, সমতল সোপান। প্রশ্ন 7, ভূস্বর্গ বলতে কী বোঝায়? এর উত্তর হবে পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত। প্রশ্ন 8, নীলগিরি নামকরণের কারণ কী? এর উত্তর হবে এটি পশ্চিমঘাটের দক্ষিণে পলঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন পর্বত। দোদাবেতা এর সর্বোচ্চ শৃঙ্গ। গড়ে প্রতি 12 বছর ব্যবধানে এখানে হালকা নীল রঙের নীলাকুরিঞ্জি ফুল ফোটে বলে এই পর্বতের নামকরণ হয়েছে নীলগিরি। প্রশ্ন 9, লু কী? এর উত্তর হবে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিমে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় লু বলে। প্রশ্ন 10, বৃষ্টিপাতের ছেদ কী? এর উত্তর হবে বর্ষাকালে বিশেষ করে জুলাই আগস্ট মাসে মাঝে মাঝে হিমালয়ের পাদদেশে মৌসুমি অক্ষ অবস্থান করায় হিমালয় পাদদেশ বরাবর প্রবল বৃষ্টি হলেও বাকি ভারতের বিভিন্ন অংশ মেঘ বৃষ্টিহীন থাকে। একেই বৃষ্টিপাতের ছেদ বলে। প্রশ্ন 11, উদ্ভিদ কেন প্রাকৃতিক স্পঞ্জ? এর উত্তর হবে উদ্ভিদ যেমন নিজে বৃষ্টির জল ধরে রাখে, তেমনি পরোক্ষভাবে মৃত্তিকা ক্ষয়রোধের মাধ্যমে মৃত্তিকার কৈশিক জল ধরে রাখে। মৃত্তিকা স্তর ও উদ্ভিদের শিকড়ের মাধ্যমে জল অভ্যন্তরে প্রবেশ করে এবং ভৌম জলের ভাণ্ডার বাড়ায়। উদ্ভিদ জলের ভাণ্ডার ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে বলে উদ্ভিদরাজি হল প্রাকৃতিক স্পঞ্জ। প্রশ্ন 12, মৃত্তিকা গ্রথন কী? এর উত্তর হবে মাটির মধ্যে কাদা, পলি ও বালির আপেক্ষিক অনুপাত হল মাটির গ্রথন বা মৃত্তিকা গ্রথন। সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের 3টি পার্থক্য লেখো। এর উত্তর হবে পশ্চিমঘাট পশ্চিম উপকূলের প্রায় নিকটে একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। পূর্বঘাট পূর্ব উপকূল থেকে কিছুটা দূরে একটি ক্ষয়জাত পর্বত। পশ্চিমঘাট প্রায় নিরবচ্ছিন্ন। পূর্বঘাট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন। পশ্চিমঘাট গড় উচ্চতা প্রায় 1200 মিটার। পূর্বঘাট গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। পশ্চিমঘাট এর গুরুত্ব: দক্ষিণ ভারতের অধিকাংশ নদীর উৎপত্তি স্থল এবং গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল।
পূর্বঘাট, এর গুরুত্ব হলো নদীগুলি এই অংশ কেটে প্রবাহিত, জীববৈচিত্র্যের গুরুত্ব কম। প্রশ্ন 2, ভারতের পশ্চিম বাইরে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এর উত্তর হবে টার্সিয়ারি যুগে হিমালয় উত্থানকালে সমগ্র উপদ্বীপীয় মালভূমি পূর্ব দিকে হেলে পড়ে এবং ভূমির ঢাল অনুযায়ী নদীগুলি পূর্ব দিকে বেঁকে যায়। ওই সময় উপদ্বীপীয় মালভূমি ভারত উপদ্বীপীয় প্লেট উত্তরে চাপ দেওয়ার সময় হালকা বাঁক নেয়, ফলে ভারতের মাঝ বরাবর দুটি চ্যুতিরেখা বরাবর গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, যাদের ঢালে পশ্চিমে এবং ওই দুটি গ্রস্ত উপত্যকা দিয়েই নর্মদা ও তাপ্তি বয়ে পশ্চিমে বয়ে যায়। সাধারণভাবে নদী উপত্যকা গঠন করে, কিন্তু এক্ষেত্রে আগে সৃষ্টি হয়েছে উপত্যকা যার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকার খাড়া ঢালের মধ্যে দিয়ে দুটি নদী প্রবাহিত হয় এবং মোহনায় ঢাল এত বেশি যে পলি জমাতে পারে না। তাছাড়া ওই নদীগুলিতে পলিও কম, তাই বদ্বীপ সৃষ্টি হয়নি। দুটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ হলো নর্মদা ও তাপ্তি। প্রশ্ন 3, হিমাদ্রি হিমালয়ের গুরুত্ব লেখো। এর উত্তরটি বইতে খুব ভালো নেই, তাই আমি উত্তরটি দিয়ে দিলাম, সবাই লিখে নাও। প্রশ্ন 4, পশ্চিম ও পূর্ব হিমালয়ে 3টি পার্থক্য লেখো। এর উত্তর হবে পশ্চিম হিমালয় বিস্তার ও উচ্চতা বেশি, পূর্ব হিমালয় বিস্তার ও উচ্চতা কম। 2, পশ্চিম হিমালয় শিবালিকের অবস্থান স্পষ্ট, পূর্ব হিমালয় এখানে শিবালিকের অস্তিত্ব নেই। 3, পশ্চিম হিমালয় দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা ধীরে ধীরে বেড়েছে, পূর্ব হিমালয় দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা হঠাৎ বেড়েছে। 4, পশ্চিম হিমালয় সুউচ্চ গিরিশৃঙ্গ ও হিমবাহের সংখ্যা বেশি, পূর্ব হিমালয় 4 গিরিশৃঙ্গ ও হিমবাহের সংখ্যা কম। প্রশ্ন 5, ব্রহ্মপুত্র নদ বিভিন্ন অংশে কী কী নামে পরিচিত? এর উত্তর হবে তিব্বতের মানস সরোবরের নিকট চেমাংউদুং হিমবাহ থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র নদ পূর্ব দিকে বয়ে গেছে। তিব্বতে এটির নাম সাংপো। সাংপো ভারতের অরুণাচল প্রদেশে গভীর গিরিখাত সৃষ্টি করে সিয়ং ও দিহং নামে চুলের কাঁটার মতো বাঁক নিয়ে দক্ষিণে প্রবাহিত। এই জলধারা অসমে সাদিয়ার পর ব্রহ্মপুত্র নামে পরিচিত। অসম অতিক্রম করে ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পদ্মার সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহের নামও পদ্মা। পরবর্তী অংশে পদ্মা মেঘনার সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। প্রশ্ন 6, দামোদর পরিকল্পনা 3টি সুবিধা লেখো। দামোদর পরিকল্পনার 3টি সুবিধা হলো 1, বন্যা রোধ। পরিকল্পনার কারণে পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকার অনেকটা অংশ বন্যামুক্ত হয়েছে। 2, জলসেচ। দামোদর পরিকল্পনার প্রভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়ার 5.14 লক্ষ হেক্টর জমি জলসেচের আওতাভুক্ত হয়েছে। রবি ফসলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 3, বিদ্যুৎ উৎপাদন। 4টি জলবিদ্যুৎ কেন্দ্র তিলাইয়া, মাইথন, পাঞ্চেত কোনার ছাড়াও এখানে মোট 11টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এই আবহবিকার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 9500 মেগাওয়াট। বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর, মেজিয়া, মাইথন প্রভৃতি হল এখানকার বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও পরিবহন, পর্যটন কেন্দ্রে এর ভূমিকা অপরিহার্য। প্রশ্ন 7, মৌসিনরাম অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন? এর উত্তর হবে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা প্রচুর জলীয় বাষ্প নিয়ে বাংলাদেশের সমভূমি অতিক্রম করার পর মেঘালয় মালভূমির দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়। খাসি পাহাড়ের দক্ষিণে রয়েছে ফানেল আকৃতির সুগভীর উপত্যকা। দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত এই উপত্যকায় মৌসুমী বায়ু প্রবেশ করে, অবরুদ্ধ হয়ে পড়ে এবং খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়।
প্রশ্ন 8, কৃষ্ণ মৃত্তিকা উর্বর কিন্তু ল্যাটেরাইট অনুর্বর কেন? এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি কেন উর্বর? 1, বাদামি বর্ণের কাঁকর জাতীয় পদার্থ দিয়ে তৈরি এই মৃত্তিকা জৈব পদার্থ চুন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন প্রভৃতির পরিমাণ খুবই কম। 2, লিচিং পদ্ধতি অত্যন্ত সক্রিয় বলে মাটির উপর থেকে খনিজ পদার্থ নিচে চলে যায়। 3, এই মাটির জল ধারণ ক্ষমতাও খুব কম, তাই ল্যাটেরাইট মাটি একেবারে অনুর্বর। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।